আবারও আমন্ত্রণ রাজকাহনে, সাথে আছি নবনীতা চৌধুরী। নিবেদন করছে এইচকেজি স্টিল। মূল আলোচনায় যাবার আগে চলুন জেনে নেই মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম। হাওড়ে দুর্নীতির সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুদককে নির্দেশ দিলেন রাষ্ট্রপতি। দেশের 90% মানুষের বিচার বিভাগের ওপর আস্থা রয়েছে, মন্তব্য প্রধান বিচারপতির। নির্বাচন কমিশনের রোড ম্যাপকে ইতিবাচক হিসেবে দেখছে আওয়ামী লীগ। ঈদের পরই নির্বাচনকালীন সরকারের রূপরেখা দেবে বিএনপি। ত্রিদেশীয় সিরিজের শেষ ম্যাচে 271 রানের টার্গেটে নিউজিল্যান্ডের বিপক্ষে ব্যাট করছে বাংলাদেশ। দু সালের ডিসেম্বর থেকে 2019 সালের জানুয়ারির মধ্যে আগামী নির্বাচন অনুষ্ঠানের ইঙ্গিত দিয়ে একাদশ জাতীয় সংসদ নির্বাচনী রোডম্যাপের খসড়া চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন। রোডম্যাপে আগামী জুলাই থেকে নভেম্বরের মধ্যে রাজনৈতিক দল ও সুশীল সমাজের সঙ্গে নির্বাচন নিয়ে সংলাপে বসতে চেয়েছে ইসি। এতে নির্বাচনী আইন সংস্কার, সীমানা পুনর্নির্ধারণ, ভোটার তালিকা হালনাগাদ, নতুন দলের নিবন্ধনের মতো বিষয় যেমন আছে, তেমনি সবার জন্য লেভেল প্লেইং ফিল্ড তৈরির বিষয়টিকেও রোডম্যাপে প্রাধান্য দেওয়া হয়েছে। নির্বাচনকালীন নিরপেক্ষ সহায়ক সরকার ছাড়া দলীয় সরকারের অধীনে লেভেল প্লেইং ফিল্ড বা সকলের জন্য সমান সুযোগের অবাধ নির্বাচন অনুষ্ঠান সম্ভব নয় বলে আসা বিএনপি নির্বাচন কমিশনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে। নতুন নির্বাচন কমিশন দায়িত্ব গ্রহণের পর প্রধান নির্বাচন কমিশনারকে সরকার দলীয় লোক বলে অভিযুক্ত করলেও বিএনপি এ দফায় নির্বাচন কমিশনের সাথে সক্রিয় যোগাযোগ অব্যাহত রাখছে। এই দুদিন আগেও বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ ইভিএম এর বিষয়ে আপত্তি জানিয়ে চিঠি দিয়ে এসেছিলেন কমিশনে। কমিশন বলেছে, রাজনৈতিক দলগুলো না চাইলে একাদশ সংসদ নির্বাচনে এই পদ্ধতি আসবে না। বিএনপি এরই মধ্যে তাদের নির্বাচনী ইশতেহারের ভিত্তি ভিশন 2030 দিয়েছে এবং নানা মামলায় আক্রান্ত বিএনপি ও তার শরিক দলগুলোর অনেক নেতা গত কয়েক মাসে জামিন পেয়েছেন এবং এলাকায় গিয়ে নির্বাচনী প্রস্তুতি নিচ্ছেন। কিন্তু গত শনিবার বিএনপি প্রধানের কার্যালয়ে অকস্মাৎ তল্লাশি এবং তার প্রতিবাদে বিএনপিকে আজকেও রাজধানীতে জনসভা করতে না দেওয়া কতটা ইতিবাচক রাখবে সামনের রাজনীতিকে? এসব নিয়ে আলাপে আজ রাজকাহন স্টুডিওতে আছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও আওয়ামী লীগ দলীয় এমপি মোহাম্মদ তাজুল ইসলাম এবং বিএনপি নেতৃত্বাধীন 20 দলীয় জোটের শরিক বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। স্বাগত আপনাদের তিনজনকেই। ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, আপনাকে দিয়েই শুরু করি। অনেক দিন পর আসলে আমার মানে টক শোতেই আপনাকে দেখা, আপনাকে দিয়ে যদি শুরু করি যে আমরা আজকে জানতে চাই আসলে যে একটা রোড ম্যাপ আছে, স্পেস কই? আপনিও আপনার নির্বাচনী এলাকায় যাচ্ছেন, আপনি কিছুদিন আগে পত্রিকায় সাক্ষাৎকারে বলেছেন যে মানুষ একেবারে উন্মুখ হয়ে আছে নির্বাচনের জন্য এবং আপনারাও নির্বাচনমুখী। জি, ধন্যবাদ আপনাকে। না, আসলে ডেমোক্রেসি তো প্রসেস। গত 3-3.5 বছর ধরে ডেমোক্রেসি যে প্রসেসটা, আলাপ আলোচনা, সেটা তো অনেকভাবে বিঘ্নিত বা ব্যাঘাত ঘটেছে, এটা তো সত্য। আমরা 2030 ভিশন যেটা দেওয়া হলো আমাদের 20 দলীয় জোট নেত্রী যেটা দিলে, এর মধ্যে থেকে তো রাজনীতিতে একটা পজিটিভ সাইন চলে আসলো নির্দ্বিধায়। যদি আওয়ামী লীগ পলিটিক্যালি খুব অল্প সময়ের মধ্যে রিজেক্ট করেছে, বাট আমি শিওর আওয়ামী লীগ এটা কগনিজেন্স নিয়েছে এবং আমরা যত না সিরিয়াস মনে করছি, আওয়ামী লীগের রিয়াকশন দেখে আমরা আরো অনেক আনন্দিত যে আওয়ামী লীগ অনেক সিরিয়াসলি, দীর্ঘমেয়াদী হচ্ছে রিয়াকশন, হ্যাঁ, ব্যাপারটা আওয়ামী লীগ আসলে সিরিয়াসলি নিয়েছে এবং বিভিন্ন মহলে এটার পজিটিভ নেগেটিভ নিয়ে আলাপ হচ্ছে। ভিশন ইজ আ লং টার্ম থিং। ভিশন তো আর অ্যাকচুয়ালি কোনো নির্বাচনী ম্যানিফেস্টো না, সেটার অনেক প্রক্রিয়া আছে, বাট আই সি পজিটিভ পলিটিক্স হেয়ার। অ্যাট দ্য সেম টাইম এই যে নির্বাচন কমিশন যে কথাটা বললো, আমাদের কথা হচ্ছে, আমাদের দল, আমাদের বিএনপি থেকে যাচ্ছে, আমি প্রত্যেকটা জিনিসকে পজিটিভ দেখি। আর নির্বাচন হওয়ার আগে বা নির্বাচনের যখন সিচুয়েশন আসবে, তখন এটা বাস্তব যে বাংলাদেশ একটা শক্তি প্রদর্শন করার একটা আছে, রেওয়াজ চালু আছে, পাবলিক মিটিং, মিছিল। আমি শিওর আওয়ামী লীগ হয়তো এত তাড়াতাড়ি আমাদেরকে ওটা দিতে চাচ্ছে না। আদারওয়াইজ আই ডোন্ট সি এনি রিজন যে কেন হঠাৎ করে আওয়ামী লীগ আমাদের নেত্রীর অফিস তল্লাশি করবে, কি ভয় দেওয়ার কারণে বা কি কারণে,
যদিও ওবায়দুল কাদের সাহেব বলেছেন যে আওয়ামী লীগের উপরের মহল এই সম্পর্কে অবগত নয়, বাট এটা আমি জানি না পলিটিক্যালি কতখানি কারেক্ট, বাট আমার শুধু সেটাই মনে হচ্ছে। বাট গুড টু সি দ্যাট দ্য বল ইজ রোলিং এন্ড দেখা যাক সামনে কত। আপনি বল রোল করতে দেখছেন, আমি তো পজিটিভ দেখছি যে আগামী নির্বাচন, আমরা আসলেই বলি যে আমরা কিন্তু নির্বাচন মুখী এবং আমরা নির্বাচন করতে চাচ্ছি। এই যে আপনি আমরা বলছেন, এটা কি আপনি 20 দলীয় আমি 20 দলের এক্স্যাক্টলি আমি 20 না আমি 20 দলের জোটের তরফ থেকেই বলছি। আমরা যেই কয়বার 20 দলের জোটে বসেছি, মিটিং এ বসেছি, আমরা সবসময় বাট provided there is a level playing field। এখন আমরা সহায়ক সরকারের ফর্মুলা দিব, এটা মোটামুটি আমরা বাংলাদেশের মানুষ বা সবাই জানে যে আমরা এমন কোনো নির্বাচনে যেতে চাই না যেখানে সরকারের উপর ডিপেন্ড করবে, যে ইচ্ছা হলে এটা কুমিল্লার মতো নির্বাচন হবে বা ইচ্ছা হলে এটা অন্য জায়গার উপর বা মিউনিসিপ্যাল কর্পোরেশনের মতো নির্বাচন কুমিল্লা তো আপনাদের পছন্দ হয়। নো হোয়াট আই এম ট্রাইং টু সে যে সরকারের ইচ্ছার উপর ভিত্তি করে এরকম হবে না। দেখুন, বাংলাদেশে কোনো সময়ই কিন্তু ফেয়ার নির্বাচন হয় না, অপেক্ষাকৃত ফেয়ার কতখানি করা যায় সেটা। আরেকটা ব্যাপার, লেভেল প্লেইং ফিল্ড মানে কিন্তু আপনি নির্দ্বিধায় ভোট দিয়ে আসলেন সেটা না। ভোটের আগের পরিস্থিতি কি, পরের পরিস্থিতি কি, সেই সিকিউরিটি সবকিছু মিলিয়ে কিন্তু ব্যাপারটা। সো এই 1.5 বছরে আমি মনে করি নির্বাচন কমিশন যে কাজ করলো যদি পজিটিভ ভাবে নেওয়া যায়, তা আমরা কতদূর সামনে নিতে পারি, পজিটিভ রেজাল্ট কতখানি আনতে পারবো। বাট আমার মনে হয় আওয়ামী লীগের এখন ওই মারধর বা এই যে রাজনীতিটা ছিল, মামলা হামলা, এগুলি থেকে বের হয়ে এসে আমরা তো কিছুদিন আগেও প্রধানমন্ত্রীকে দেখলাম, সেগুলো থেকে বের হয়ে আসার নমুনা দেখেন কিনা সেই প্রসঙ্গে আমি আসবো আপনার কাছে। অনেকে দেখছেন সেগুলো থেকে বের হয়ে আসার নমুনা। মাহমুদুর রহমান মান্না, আমি জানতে চাইবো যে এই যে নির্বাচন কমিশন যে একটা রোড ম্যাপ দিল জুলাই থেকে নভেম্বর পর্যন্ত, শুধু রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ করবে তাই নয়, সুশীল সমাজের প্রতিনিধি, বেসরকারি সংস্থা, সকলের সঙ্গেই নাকি আলাপ করবে। এতে আপনি একটা নির্বাচন কমিশনকে একটা নির্বাচনের নেতৃত্ব নিতে যাওয়ার জায়গায় মানে চেষ্টা দেখেন কিনা? অন্তত চেষ্টা নয়, এটা একটা ওকে একটা গেস্টার বলতে পারেন। হ্যাঁ, গেস্টারে বাংলা কি করবেন সেটা আমি জানি না। কারণ হচ্ছে যে নির্বাচন আটকে যদি যায় বা আগে যে আটকে গেছিল যেই সমস্ত পয়েন্টে, সেই সমস্ত পয়েন্ট যে ওনারা টাচ করতে পারবেন, সেগুলো অ্যাড্রেস করতে পারবেন, সেগুলো সলভ করতে পারবেন, আমি এরকম কোনো এর মধ্যে দেখছি না। যে রোড ম্যাপটা দেওয়া হয়েছে এটা একটা রুটিনের মতো। কিন্তু আমার তো খুব ইন্টারেস্টিং লাগলো যে নির্বাচন কমিশনের রোড ম্যাপে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করার বিষয়টি রাখা হয়েছে, মানে সেটা নির্বাচন কমিশন মাথায় রাখছে কিনা জানি না, কিন্তু বলছে, আমি তাই বলবো। মাথায় রাখাটা নির্ভর করছে আলটিমেটলি, ধরেন যেরকম করে বিএনপি বলছে, আমি পত্রপত্রিকায় দেখেছি, এবং তাদের যে ভিশন 2030 তারা বলেছেন, তখনও বলেছেন তারা এই প্রধানমন্ত্রীকে ক্ষমতায় রেখে নির্বাচন করবেন না। এটা ইলেকশন কমিশনের ডিসাইড করার কোনো বিষয় না। তারা বলছে যে তারা একটা নির্বাচনকালীন সরকারের রূপরেখা দেবে, সেটাও নির্বাচন কমিশনের কোনো বিষয় নয়। তারা বলছেন বিএনপি যে যদি এগুলো না হয় তাহলে একটা লেভেল প্লেইং ফিল্ড তৈরি হবে না। তাহলে নির্বাচন কমিশন লেভেল প্লেইং ফিল্ড বলছে, এটা তো আমরা সবাই বলি, চাই নির্বাচন কমিশনকে বলতেই হবে। তারা বলেছেন, কিন্তু সেই বলার সঙ্গে এই ডায়ালগের কোনো রিলেশন আছে বলে আমি মনে করি না। এখন একটা জিনিস হতে পারে, যদি ধরেন সত্যি সত্যি নির্বাচন কমিশন স্টিয়ারিং হুইল ধরবার মতো সাহস রাখেন, ক্ষমতা রাখেন, তাহলে তারা বড় বড় দুটো দলকে বা উভয় পার্টিকে অনেক সময় তারা বলতে পারেন, পরিস্থিতি করতে পারেন যে এটা করতে হবে নির্বাচনের সপক্ষে। তারা ততখানি গেলে ভালো যাবেন, এই সম্পর্কে আমি কোনো মন্তব্য করব না এখন, মনে করছি আমি। আপনি এই আজকে বিএনপি একটি সমাবেশ করতে চেয়েছিল, সেই সমাবেশটি না করতে দেওয়া এবং শনিবারের তল্লাশির প্রতিবাদী, মানে এই সময়ে এসে এই 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 মানে সিদ্ধান্তের বা এই ঘটনাটির কারণ কি? আমি প্রথমত মনে করি যে ব্যাপারটা অস্পষ্ট। ওবায়দুল কাদেরের কথা বললেন, উনি বলেছেন যে এটা তাদের উপরের মহল জানে না, এটা কি হতে পারে নাকি? আমি তো মনে করি যে প্রথমে বলেছেন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে, তারপরে বলেছেন, তারপরে আবার অভিযোগ ওই কোনটার ভিত্তিতে তা তো তারা পরিষ্কার করেনি। এখন এটা যে হলো, পুলিশকে ইন্ডিপেন্ডেন্টলি করেছে, যদি ওবায়দুল কাদের সাহেবের কথা আমি ধরি, তার মানে যে পুলিশ নিজের মতো গেছে, হতেই পারে না। আর আরেকটা কথা সত্যি, সবভাবেই সত্যি, আওয়ামী লীগ ক্ষমতায় থাকুক আর বিএনপি ক্ষমতায় থাকুক অথবা না থাকুক, এই দল দুটোর কাজ, সরকারের কাজ, যখন তারা ক্ষমতায় থাকেন, একটা গাছের পাতা পর্যন্ত নড়বে না যদি তাদের মূল নেত্রী না জানেন, কিছু হয় না। তাদের মূল নেত্রীরা এতদূর পর্যন্ত যেতে পারেন যে তারা একদম ইউনিয়ন লেভেলের লোকজন চেনেন, সেখানে কি হচ্ছে সেগুলো বলতে পারেন। অথচ এখানে বেগম জিয়ার অফিসে এত বড় একটা অভিযান পরিচালনা তারা জানেনি না, সেটা হতে পারে না। কিন্তু আমার কাছে অবাক লেগেছে কি, আমি দেখেছি যে এইটার মধ্যে যখন পুলিশ বলল যে প্রাপ্তি শূন্য, সাথে সাথে মানুষ মনে করলো কি যেটা একটা খুবই বাজে কাজ হয়েছে, তাতে আওয়ামী লীগ লুজ করলো, গভর্নমেন্ট লুজ করলো, কিন্তু বিএনপি গেইট করে ফেললো।
লাভটা কি হলো? এটা কি আসলে মানে একটা পলিটিক্যাল সিদ্ধান্তের প্রেক্ষিতে যদি হয়, তাহলে আমি আওয়ামী লীগকে বলবো যে নেহায়তি কাঁচা শিশু সুলভ একটা কাজ হয়েছে, ভুল হয়েছে। আর যদি তারা এইটাকে কাভার আপ করতে চাইতেন, তাহলে তাদের অ্যাকশন অন্যরকম হতে পারতো, সেটাও তারা করেননি। অতঃপর এটার প্রতিবাদে সভা করতে দিল না। ধরেন আমি যদি বলি লেভেল প্লেইং ফিল্ড কিরকম করে হবে, তখনও যদি এরকম সভা করতে না দেয়, তখন কি নির্বাচন কমিশন বলতে পারবে না সরকারের নির্দেশ চলবে না? আমি বলছি এই সভা হবে, বলতে পারবেন কি? বলতে পারবেন না। তাজুল ইসলাম এমপি, এই প্রশ্নটি তো আসলে বিএনপি গত কয়েক মাস ধরে করছেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আপনাদের সভানেত্রী, তিনি সারা দেশ ঘুরে নানা জায়গায় গিয়ে সরাসরি নৌকা মার্কায় ভোট চাইছেন, কিন্তু বিএনপি এখনো তাদের নেত্রীর কার্যালয়ে তল্লাশি চালানো হলো হঠাৎ করে, তার প্রতিবাদে একটা জনসভাও করতে পারছে না। মানে লেভেল প্লেইং ফিল্ড কি করে ভাববেন বিএনপি বা বিরোধী দল? আপনাকে ধন্যবাদ। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মার্কা, দলের মার্কা নৌকা। তো নৌকা প্রতীকের জন্য ভোট চাওয়াটা কিন্তু এখানে নতুন কোনো বিষয় না। এটা হরহামেশাই চাচ্ছেন এবং চাবেন, এটাই বাস্তবতা। কিন্তু বিশেষভাবে তিনি এই জানুয়ারি থেকে চাওয়া শুরু করেছেন। আমি বিশেষভাবে এবং অবিশেষভাবে দুইটাকে খুব বিভাজন করে বলার মতো আমার কাছে কোনো স্কোপ নাই। আমি মনে করি ওয়ান্স ইউ আর ইন এ পলিটিক্যাল ফিল্ড, ইউ আর এ কন্টিনিউয়াস ইন মুভিং। তো এখন আপনি যখন মুভ করছেন, সেখানের মধ্যে আপনার একটা আপনার মাল্টিপল প্রোগ্রাম নিয়ে আপনি মাঠে যাচ্ছেন এবং সেখানে আপনার উন্নয়নের কথা যেমন বলছেন, মানুষের সমস্যাগুলি শুনছেন, সমস্যা সমাধানের জন্য দিক নির্দেশনা দিচ্ছেন, তেমনিভাবে এর দলের নির্বাচন এবং মানুষের করণীয়, দলের করণীয়, এগুলো সম্বন্ধে কথাবার্তা বলবেন। এটাই আমি মনে করি যে লেভেল প্লেইং ফিল্ড তো তখন হবে যখন খালেদা জিয়াও করতে পারবে। আমি এক্স্যাক্টলি এই কথাগুলোতে আসি। এখন লেভেল প্লেইং ফিল্ডের কথা আমরা বলি। এখন লেভেল প্লেইং ফিল্ড কোন পিরিয়ডিক কোন বিষয় নিয়ে কথা বলছেন, নাকি সারা বছরের জন্য বলছেন? আজকে যে জনসভার অনুমোদন মিলল না, আমাদের লেভেল প্লেইং ফিল্ড এই বছরই এখন পর্যন্ত বোধহয় মেলেনি বিএনপির কোন জনসভার অনুমোদন। বিষয়গুলো নিয়ে আমি একেবারে দ্বিমত করব না, কিন্তু বিষয়টা হলো যে বিএনপি এই সমস্ত কর্মসূচি নিয়ে যারা কর্মসূচিগুলো পালনের জন্য সুযোগ করে দিবেন, সেটার জন্য একটা ইন্ডিপেন্ডেন্ট বোর্ডই আছে। এখন সরকার বলতে আমরা কিন্তু ডাইলিউট করে ফেলা উচিত হবে না। আওয়ামী লীগ একটা রাজনৈতিক দল, একটা সরকার আছে, আবার বিএনপি একটা রাজনৈতিক দল। এখন সেখানের মধ্যে আমরা যখন নাকি কথা বলি, তো তখন সেখানে সরকারের যে সমস্ত মেশিনারি আছে, যে সমস্ত কর্পোরেট বোর্ডই আছে, তারা দে হ্যাভ বিন এম্পাওয়ার্ড উইথ দেয়ার অথরিটি। এখন আমি এটা মনে করি না কোনোভাবে, মাহমুদুর রহমান মান্না ভাইকে আমি অনেক ব্যক্তিগতভাবে রেসপেক্ট করি, আজকেও আমি রেসপেক্ট নিয়ে একটা কথা বলবো যে কোনো মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষে তৃণমূল পর্যায়ে গাছের পাতাও নড়বে না এই খবর রাখাটা, আমি এটা হয়তো উনি একটা উদাহরণ হিসেবে বলছেন, আমি একটু না, আমি আপনি অনেক বেশি যোগ করতে পারবেন। কোনো বিচ্ছিন্ন ঘটনাকে দিয়ে সামগ্রিক ঘটনাকে একসাথ করাটা ঠিক হবে না। এখানে ক্ষমতা বিকেন্দ্রীকরণ করা আছে, প্রত্যেকের ক্ষমতা প্রত্যেকে পালন করেন, দায়িত্ব পালন করবেন এবং না করলে তাকে জবাবদিহিতা করতে হবে। এখন জবাবদিহিতা কখন আসবে? যদি দেখা গেল যে সেই জন্য কোনো অ্যাডভার্স এফেক্ট আসে, অথবা যদি সে দায়িত্ব অবহেলা করে, অথবা যদি কোথায় দুর্ঘটনা ঘটে, এগুলো সবগুলোর জন্য তাকে কখনো না কখনো কোনো না পর্যায়ে তাকে জবাবদিহি করতেই হয়। তো এই সমস্ত কারণে প্রশাসনিক কর্মকর্তারা তারা যখন নাকি কোনো বিষয়ে তারা যখন নাকি কোনো সিদ্ধান্ত দেবেন, তখন সেই সিদ্ধান্তটা সঙ্গত কারণে তাকে বাস্তবতা এবং তার একটা প্রেডিকশন কি হবে, তার একটা প্রেডিকশন করে যে এটা হতে পারে। আমি এখন একটু যোগ করতেই চাই, মানে গাছের পাতা নিশ্চয়ই নড়া না হয় আপনারা ঠেকাতে পারছেন না, কিন্তু মাহমুদুর রহমান মান্না যে প্রশ্নটি করেছেন, খালেদা জিয়ার কার্যালয়ে তল্লাশি হয়ে গেল, কিংবা তার প্রতিবাদে বিএনপি জনসভার অনুমোদন পাবে কি পাবে না, পুলিশ কি আসলে সেই সিদ্ধান্ত নিচ্ছে? আর যদি নেয় এবং তাতে সরকার বিব্রত হয়, তাহলে সরকারের তো আসলে খোঁজ নেওয়া উচিত গাছের পাতা কার হাওয়ায় নড়ছে। না, এখানে আপনি যেটা বলছেন যে আপনার বিএনপির কার্যালয়ে আপনার পুলিশ তল্লাশি করেছে, এখন বিএনপির কার্যালয়ে তল্লাশি করা এবং বিভিন্ন জায়গায় তল্লাশি করার জন্য আমার মনে হয় এটার জন্য কোনো পূর্ব অনুমোদন আপনার অফিসিয়ালি তো দরকার হয় না। আপনি যদি কোথাও যদি কোনো পুলিশ তার আইন শৃঙ্খলা রক্ষা, আইন শৃঙ্খলা কোথাও যদি কোনো চ্যালেঞ্জ থাকে, সেটার জন্য যদি তাকে করণীয় ঠিক করার জন্য হি অলরেডি বিন অথরাইজড। তো সেখানের মধ্যে আপনি গভর্নমেন্টকে আমরা কেন টেনে নিয়ে আসবো, অথবা আওয়ামী লীগকে কেন টেনে নিয়ে আসবো, এটা একটা, হ্যাঁ
কিন্তু আমরা ট্র্যাডিশনালি আমরা এটা বলতে পারি যে আমরা দেখে আসছি যে যখন নাকি আমাদের দেশে অতীতের বিভিন্ন সময় এরকম সিদ্ধান্তগুলো কখনো কখনো আমাদের কাছে এভিডেন্স আছে, কিন্তু এর জন্য হরহামেশা সব কাজ এভাবে হয় এটা আমার মনে ঠিক না। আর বর্তমানে আমি যতটুকু, আপনি অনেকগুলো বিষয় এর মধ্যে দিয়ে আলোচনা হয়েছে, শুধু এখানে যদি কনসেন্ট্রেটেড আমি থাকি তাইলে আমি এখানে শেষ করতে পারি না। তো এখন বিষয়টা হলো যে এটাতে আমি ব্যক্তিগত অভিমত হলো আমার কাছে এমন কোনো এভিডেন্স নাই, এমন কোনো তথ্য নাই যে এটা আপনার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিদ্ধান্তে অথবা ওবায়দুল কাদের সাহেবের এটা তো পুলিশের ব্যাপার। এখন বিষয়টা হলো যে পুলিশের একটা ব্যাপার, আর আরেকটা হলো যে রাজনৈতিক সিদ্ধান্তের ব্যাপার। বিভিন্ন বিষয় আমরা আলোচনা করতে পারি, কিন্তু আমরা আলোচনা করে এমনভাবে নিয়ে আসা উচিত না। যেমন আমি যদি বলি এখন এই কথাটা, আমি তো আমার কাছে কোনো এভিডেন্স নাই যে সরকারের উচ্চ মহলের কোনো সিদ্ধান্ত আছে অথবা নাই, এটার কোনোটারই এভিডেন্স আমার কাছে নাই। কিন্তু একটা বিষয় যখন সরকার বলে যে না এটা আমাদের সিদ্ধান্তে হয় নাই, তাহলে এটা পুলিশের রুটিন ওয়ার্ক অথবা পুলিশের উইথ দেয়ার ওন ইনিশিয়েটিভ দে হ্যাভ ডিড ইট। এখন সেক্ষেত্রে আমি সেটাকে চ্যালেঞ্জ করতে, আপনি যদি আপনার কাছে কোনো সাইন অ্যান্ড সিমটম যদি আপনি যদি আইডেন্টিফাই করতে পারেন তাইলে আপনি আলোচনা আনতে পারেন, কিন্তু আমি জোর করে কারো উপরে একটা দায়ভার চাপাই দেওয়ার অথবা রেসপন্সিবিলিটি করার কোনো স্টেপ নেওয়া এটা আমার মনে খুব যৌক্তিক বলে আমার কাছে মনে হয় না। আপনি আরো কয়েকটা বিষয়, এরকম কোনো প্রমাণ আমি দিতে পারবো না, কিন্তু সার্কামস্টেন্সিয়াল কি এমন কোনো এভিডেন্স আছে? সার্কামস্টেন্সিয়াল এমন কোনো এভিডেন্স কি আমাদের কাছে আছে যে এখানের মধ্যে গভর্নমেন্ট এটা করছে এই কারণে করতে পারে? গভর্নমেন্ট হোয়াই দ্য গভর্নমেন্ট এরকম একটা কিছু করলে গভর্নমেন্টের বেনিফিট কি? এখন আমি যখন কোনো একটা বিষয় ঘটার পরিপ্রেক্ষিতে সরকারের অথবা যে কোনো যে ব্যক্তি অথবা বেনিফিশিয়ারি গ্রুপরা তো সেখানে আপনি যারা বেনিফিশিয়ারি গ্রুপ তাদেরকে আইডেন্টিফাই করা যায়। আমি একটা বিরতিতে যাব, বিরতির পর ফিরে ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ আপনার কাছে জানতে চাইবো যে এই ঘটনাটিতে মাহমুদুর রহমান মান্না বলছিলেন যে অনেকে বলছেন যে বরং বিএনপির একটা বেনিফিট হলো, যে বিএনপির পক্ষে লোকের বিএনপিও সেটা আসলে এরপর তাদেরকে সভা করতে দেওয়া হলো না। এরপর কি মানে বিএনপির শক্তিমত্তা পরীক্ষা একরকম করা হয়ে গেল কিনা সরকারের জন্য? এই সুবাদে এই প্রশ্নটি নিয়ে আসবো। দর্শক থাকুন রাজকাহনে, টেলিভিশনে, ফেসবুকে, ইউটিউবে। ফিরলাম রাজকাহনে, ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। অনেকেই বলছিলেন যে এই তল্লাশি করে একরকমের উস্কানিও দিতে চাইছে কিনা আওয়ামী লীগ বিএনপিকে, এবং একটা শক্তিমত্তার পরীক্ষা করতে চাইছে কিনা। তো জনসভা করতে চাওয়া হলো এর প্রতিবাদে, এবং জনসভা গত কয়েক মাসের মতোই করতে দেওয়া হলো না। তো শক্তিমত্তার পরীক্ষায় বিএনপিকে পাশ করতে হবে কিনা খুব শিগগিরই? আমার একটা জিনিস আমার মনে হচ্ছে, আমি তাজুল ভাইয়ের কথা, আসলে তাজুল ভাই লিমিটেশন আছে, সরকার দলের এমপি অনেক কথা বললেও বলতে পারো না, হাসলে বোঝা যায় আর কি। আমি একটা জিনিস খোলাভাবে বলতে চাই, সেটা হলো যে ডেমোক্রেসি তো প্র্যাকটিসের ব্যাপার। অনেকদিন ধরে তো আমাদেরকে মিটিং মিছিল না করার, করতে না দেওয়ার এই প্র্যাকটিসটা চলে আসছে। আর এটাও সত্যি কথা যে গত 3.5 বছরে রাজনীতিবিদদের হাত থেকে অনেক দূরে সরে গিয়েছে। অনেক ধরনের এজেন্সি রাজনীতি করে, ওনারা সার্ভে করে, সরকারকে ধরে আনতে বলে তারা বেঁধে আনে। আমার মনে হয় এই ধরনের একটা বোকামি বা এই ধরনের একটা কাজ আমার মানতে কষ্ট হয় যে আওয়ামী লীগের, আওয়ামী লীগের হয়তো জানতো বা অনেকেই জানতো, বাট আমার কাছে এটা একদমই মানে আওয়ামী লীগের লস হয়েছে এই জিনিসটা। তাদের ওই অ্যাটিটিউডটা জনগণ দেখতে পেরেছে যে শুধু শুধু সেই অফিসে যে তল্লাশি, আর পরবর্তীতে আমাদেরকে এই মিটিং করতে না দেওয়া, সেটাও যে কেন করা হলো আমরা বুঝতে পারছি না। আর এটাতে আমাদের খুব একটা লস হয়নি, এমন না যে আমাদের খুব একটা লস হয়েছে, কিন্তু জনগণ দেখতে পেরেছে লেভেল প্লেইং ফিল্ডের ব্যাপারটা আরও সামনে আসছে, ঠিক যেমনভাবে আপনি বললেন। এবং আমার মনে হয় এমন একটা সময় আসবে যখন আমরা কিন্তু আসলেই আর পারমিশনের অপেক্ষা করব না, আমরা কিন্তু মিটিং ডাকবো। সেটা তো আসলে একটা দীর্ঘ সময় ধরে বিএনপি বলেও আসছে। না না, কিন্তু আমি যদি আপনি শুরু করেছিলেন যে আমাদের একটা প্রথাই দাঁড়িয়ে গেছে যে রাজপথে নামতে হবে, তারপরে নির্বাচন। তো একটা রাইট টাইম কিন্তু থাকে সবকিছু, ইউ হ্যাভ টু অ্যাডমিট দ্যাট। যেমন আমরা এর আগেও আওয়ামী লীগে দেখেছি যে আমরা মিটিং ডাকার পর আওয়ামী লীগ বাস বন্ধ করে দিয়েছে, ট্রাক বন্ধ করে দিয়েছে, নৌকা দিয়ে লাল বাহিনী বাহিনী, এগুলি কিন্তু আমরা দেখে এসেছি। এটা একটা প্রথা বাংলাদেশে চলে আসছে যে শক্তি প্রদর্শন করতে দেয়া হয় না, এবং ডিসপ্রপোর্শনেট রিঅ্যাকশনও আমরা দেখেছি পুলিশের তরফ থেকে, সবার তরফ থেকে। বাট আসলে আই ফাইন্ড ইট টু আর্লি। আমি যদি মনে করি যে 1.5 বছর 1.5-2 বছর পর নির্বাচন, আই ফাইন্ড ইট এখন শক্তি
ক্ষয় করার চেয়ে বা কোনো ধরনের একটা কনফ্রন্টেশনে যে আবার মামলা মোকদ্দমা এগুলির চেয়ে ইটস বেটার যে আপনি মামলার কথা যখন তুললেনই যে আপনার এই সর্বশেষ যে 3টি মামলা থেকে আপনি জামিন পেলেন সেগুলো সবই নাশকতার মামলা ছিল 2015 সালের সেই 3 মাসের অবরোধের সময় করা, সেখানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ আপনাদের শরিক দলের অনেক নেতৃবৃন্দই এই মামলার মুখে ছিলেন। এই যে জামিন হলো এবং এই যে বিএনপির 51 জন নেতার টিম দেশের বিভিন্ন জায়গায় যাচ্ছেন, আপনি আপনার নির্বাচনী এলাকায় যাচ্ছেন, এগুলোর মধ্যে আবার মানে সরকারেরও ধীরে ধীরে কিছু স্পেস ছাড়ার নমুনা দেখতে পাচ্ছেন? কুড বি আপনি এটা না বলতে পারবেন না যে আমাদের 3-3.5 বছর আগের মামলাগুলি, আর এই মামলাগুলি তো অ্যাকচুয়ালি হাস্যকর মামলা যেগুলি সরকার দিয়েছিল। আমি তো বললাম এটা একটা প্রেশার পলিটিক্স, এটা বাংলাদেশের প্রথম থেকে আমরা দেখে আসছি। আমরা যারা ইয়াং জেনারেশন যারা রাজনীতি আছে, প্রথম পর্যায়ে আমাদের এটা মেনে নেওয়া কঠিন ছিল, এখন আমরা নিজেরা খাপ খাইয়ে নিয়েছি। আপনি দেখেননি এটা মানে আগে যে না, আমাদের জন্য তো আমরা তো ইউজড টু না। আমরা গত 10 বছরে চেয়েছিলাম যে ওই 1/11 এর পর রাজনীতিতে একটা গুণগত পরিবর্তন হবে, যারা রাজনীতিতে আসছে বা আমরা একটা কালচার চেঞ্জ হব, বাট আমরা এটা দেখিনি, আমরা এটা দেখতে পাইনি। বাংলাদেশের রাজনীতিতে এই কালচার পরিবর্তন আমরা দেখতে পাইনি। সো ইটস বেটার যে আমরা আমাদের নিজেদেরকে এটাতে মানিয়ে নিয়েছি। বাট আমি সেটাই বলছি যে আপনি আরো পরে দেখতে পাবেন, বিকজ এখানে তো একটা নেগোসিয়েশন হবে, পলিটিক্স ইজ আউট অফ নেগোসিয়েশন। সামনে নেগোসিয়েশন হবে, কখনো ক্যারট অ্যান্ড স্টিক পলিসি হবে, কখনো কোনো কিছু আপনার অফার করা হবে, আবার কখনো স্টিক পলিসিতে যাওয়া হবে। আমার মনে হয় এইরকম করে করে আরো 6-7 মাস যাবে, তারপর আরো ম্যাচিউর হবে। মাহমুদুর রহমান মান্না, আপনিও মনে করেন কিনা যে আসলে সময়টা আসে নাই, মানে কিন্তু আওয়ামী লীগ যত নির্বাচনী হাওয়া উপভোগ করছে বা সেদিকে মানে সেই রকম প্রচারণা চালাচ্ছে, প্রস্তুতি নিচ্ছে, অন্যদের জন্য তারা মনে করছে কিনা যে সময়টা আর একটু পরে? সেটা হচ্ছে কি, ধরেন আমি যখন বলবো তখন আমি তো আমার জায়গা থেকে বলবো। নিশ্চয়ই আপনি আপনার জায়গা থেকেই বলবেন। আপনি প্রশ্নটা যখন করছেন তখন কিন্তু আপনার মাথায় বিএনপি বা বিরোধী দল আছে, কাজে আপনার ওই আনসার আমি ডাইরেক্টলি দিতে পারবো না। ধরেন আমার হাতে যদি বিএনপির মতো একটা সংগঠন থাকতো এবং ঠিক এই অবস্থা বিরাজ করতো, তাহলে আমি মনে করতাম যে সময় পার হয়ে গেছে। আমি আমার আরো বিগত 5 বছর 7 বছর অ্যানালাইসিস করতাম, আমি কি কি ভুল করেছি, কোন জায়গায় কি করা উচিত ছিল, সেখান থেকে একটা শিক্ষা নিয়ে আমি পরবর্তী স্টেপিং গুলো করতাম। এখন যদি আমি এরকম একদম ব্লান্টলি বলে দিই যে এখনই সময় হয়নি, হয়তো পরে হবে, তো সেই সময় তো নাও হতে পারে। কারণ এমনিতে ধরেন আমি মানে ক্রিটিক করার জন্য বলছি না, বিএনপি চেয়ারপারসন কয়েকবারই তো বলেছেন যে ঈদের পরে শুরু করবো আমি আন্দোলন, এবং একবারও শুরু করেননি। তো তাহলে কোন ঈদ বলেছেন, এটা অনেক লেখালেখি হয়েছে না। এখন হয়তো পার্থ বলছে সেটা তার পারসেপশন থেকে বলছে, কিন্তু তার দলের বা তার জোটের পারসেপশন কি এটা কিনা যে এখন পর্যন্ত সময় হয়নি, সময় হলে নামবো। তাহলে নেক্সট প্রশ্ন তাদেরকে করা যেতে পারে কখন সময় হবে বলে মনে করছেন, এইটা কি যখন ইলেকশন স্কেডিউল ডিক্লেয়ার করা হবে তারপরে? তো এর আগে আমি এই নেক্সট প্রশ্ন করব আপনার হয়ে। আমি কিন্তু পয়েন্ট মিস করব মানা ভাই। কখন সময় হবে? আমি বলছি যেহেতু আমাদের নেত্রী বলে দিয়েছেন, একটা ভিশন দিয়েছেন, তারপর আমাদের নেত্রী সহায়ক সরকার ফর্মুলা দিবেন। সেই সহায়ক সরকার ফর্মুলা আওয়ামী লীগ কিভাবে নেয়, আওয়ামী লীগ সেটার কাউন্টারে কি বলে, সেই সহায়ক সরকারের আমি বলি আপনাকে, সেই সহায়ক সরকারের ফর্মুলাটা সারা বাংলাদেশের মানুষের কাছে পৌঁছে দেওয়া, পলিটিক্যালি, not on Facebook or television channel, politically চলে যাওয়া, সারা বাংলাদেশে ঘোরা, বাংলাদেশের মানুষের মধ্যে ওই জিনিসটাকে অনুধাবন করানো যে না, একটা লেভেল প্লেইং ফিল্ড দরকার এবং এইটা একটা সিস্টেম। ন্যাচারালি তারপর একটা কাউন্টার, তারপর সেখানে যদি আমরা কোনো জায়গায় দেখি সরকার রিজিড, মেবি দ্যাট ইজ দ্য টাইম যে আমরা জনগণকে সাথে নিয়ে আমরা সেটা শরিক দলের হিসেবে আমি আপনাকে যদি জিজ্ঞেস করি, মানে আপনার জন্য আপনি দিক নির্দেশনাহীন বোধ করেন কিনা, মানে যে এবার নির্বাচনে যাবে কি যাবে না, আপনার নির্বাচনে যাওয়া না যাওয়া কি বিএনপির উপর নির্ভরশীল? নিশ্চয়ই একদমই না, না না সেটাও কথা না। সবচেয়ে বড় কথাটা হলো যে আমরা পজিটিভ পলিটিক্স করি এবং আমরা জানি আমরা নির্বাচনমুখী, আমরা নির্বাচনে যাব ইনশাআল্লাহ। এবং মানে কিন্তু কোন শরিক কত আসন পাবে, কোথায় কে করবে, মানে এই জিনিসগুলো তো একটা, সেগুলি তো অনেক দেরির ব্যাপার, এগুলি তো এখন কোনোভাবেই হবে না। আসনের যে ব্যাপারটা আপনি বলছেন সেই ব্যাপারটা হবে নির্বাচনে 10 দিন আগে, 15 দিন আগে, ইভেন কি আগের রাতেও অনেক নেগোসিয়েশন হয়, সেটা তো এখন কোনোভাবেই আসতে পারে না এবং কোনো দলে আসাটাই আমি বলবো পলিটিক্যালি কারেক্ট না। বিকজ আপনি যখন নির্বাচনে যান, যেহেতু আপনি নির্বাচন করছেন, 3-4 জন প্রার্থী থাকে, আপনি যখন যেই মুহূর্তে একজনকে এখনই ডিক্লেয়ার করে দিবেন, বাকি 3 জন সাবোটাজ করার চেষ্টা করবে, সেটা পলিটিক্যাল একদমই কারেক্ট না। সেটা পরের কথা যে আমরা কখন যাব। জাতীয় ইস্যু যেটা, সেটা হলো যে জাতিকে একটা স্বচ্ছ নির্বাচন উপহার দেওয়া। সেই ক্ষেত্রে আমরা আমাদের ফর্মুলা দিব, নির্বাচন কমিশন আসবে, সরকার কতখানি দেবে। একটু থামে, আমি গতবার যখন আমরা বলেছিলাম যে আমরা
আমি আসবো ব্যারিস্টার পার্থ please, আপনার no কাছে, কিন্তু মাহমুদুর রহমান মান্না আপনি যদি শেষ করেন, আপনাকে এই প্রশ্নটি করবার কারণ আপনিও তো বিরোধী রাজনীতি করতে চাইছেন, করেন, জি। সে কারণে আপনি জানুয়ারি মাসে বলেছেন যে হয় জোট না হলে আপনি 300 আসনেও প্রার্থী দিতে চান। আপনি মনে করেন কিনা যে বাংলাদেশে এরকম একটি পরিস্থিতি হবে আগামী 1 বছরে নির্বাচনের জন্য বা 1.5 বছরে, যেখানে একটি নতুন দল আসলে দাঁড়িয়ে 300 আসনে প্রার্থী দিতে পারে? প্রথম কথা হচ্ছে কি, এটা হবার জন্য যে গণতান্ত্রিক পরিবেশটা দরকার ছিল সেই পরিবেশ তো নাই। আমি ধরেন কথার কথা যে 300 আসনে আমি 300 লোকের সাথে কথা বলেছি, তারা যোগ্য, গ্রহণযোগ্য, সক্ষম আছেন, কিন্তু তারা মনে করছেন এখনই যদি উনি ডিক্লেয়ার করেন মাঠে নামেন তাহলে তার বিপদ হতে পারে, হি স্কেয়ার্ড। তো তাহলে হবে না, তো এটা ওই পরিবেশটা আমার চাই। এখন এইখানে হ্যাঁ, এটা বিএনপি বা 20 দলীয় জোট হয়তো করতে পারে, বিকজ তারা সেই অর্থে ফেবিউলাস, তাদের যথেষ্ট রিসোর্সেস আছে, অনেকদিন অভিজ্ঞতা আছে। তারা হয়তো মনে করতে পারেন যে 6 মাস পরেও যদি আমি এই শক্তি নিয়েই নামতে পারবো, কিন্তু আমার এই পুরো 6 মাস শক্তি সঞ্চয় করবার প্রশ্ন ছিল, এখনও আছে। যে কারণে আমি মনে করি যে ওনারা যেরকম করে ভাববেন আমরা সেরকম করে ভাববার সুযোগ নেই। আর তাছাড়াও একই রাজনীতি তো করছি না। যেরকম ধরেন আমি মনে করি একটা লেভেল প্লেইং ফিল্ড তৈরি করা কিংবা নির্বাচনের জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করার দায় প্রধানত সরকারের। এটা যখন বিরোধী দল নিজের কাঁধে নিয়ে নেয়, ইটস ভেরি গুড ফর দি গভর্নমেন্ট। তারা মনে করবে ঠিক আছে, তারা তাদের কাঁধে নিল না। যদি আপনি বলেন যে না এরকম হবে, এই পরিবেশ একসময় আসবে, আমরা করব, আমাদের ওয়েট করতে হবে, তাহলে আপনি কথা বলছি না, আপনি আজ থেকে 15 দিন পরে একটা গভর্নমেন্টের রূপরেখা দিয়েছেন কি হবে নির্বাচন কালে, ঠিক 24 ঘন্টার মধ্যে তারা বলে দিল এটা একটা বোগাস জিনিস, এটা কিচ্ছু হবে না, এবং সেটাই মাঠে থাকলো। আপনি তখন কি করবেন? বোঝাতে যাবেন তো জনসভা করতে দিল না। যদি এই পরিস্থিতি হয়, সেই জন্যই এখন থেকে আপনি এরকম করে বলতে পারেন না। তবে আমি একটা জিনিস মানি, অ্যাটিচিউডটা পজিটিভ থাকা দরকার, বিকজ আমাদের দেশে এরকম নির্বাচন না হলে গণতন্ত্রের জন্য আরও বড় সংকট তৈরি হবে। এখানে সংঘাত কোনোভাবেই কাম্য নয়, কিন্তু আপনাকে ওই জায়গাতে ডেফিনেটলি রিজিডলি না হলে অন্তত ডিসাইসিভলি ফাইটটা করতে হবে। তাজুল ইসলাম এমপি, লেভেল প্লেইং ফিল্ড তৈরির দায়িত্ব প্রধানত সরকারের, সেটা যদি স্বীকার করেন তাহলে আসলে এই লেভেল প্লেইং ফিল্ড যে আপনারা তৈরি করতে প্রতিশ্রুতিবদ্ধ, আপনারা সিনসিয়ার, সেটা প্রমাণে আওয়ামী লীগের কোনো চেষ্টা দেখেন কিনা? এই লেভেল প্লেইং ফিল্ড শব্দটা আমার কাছে নতুন নয়। আমার মনে হয় গত 40 বছর থেকে আমি এটা শুনে আসতেছি। তো এবং এটা নিয়ে বিতর্ক আছে, আর এখন বিতর্ক আমরা এখন করছি, কিন্তু আগামী দিন এটা বন্ধ হয়ে যাবে, অথবা অতীতে কখনো বন্ধ ছিল, এটা আমি মনে করি না। তবে এটা আমার মনে হয় এটা একেবারেই খুব স্পষ্ট কোনো বিষয় নয়। লেভেল প্লেইং ফিল্ড আপনার কাছে একরকম, আমার কাছে আরেক রকম। এখন আমি যখন আমার পক্ষে আসবে না, তখন আমি বলবো যে না, এখানে লেভেল প্লেইং ফিল্ড নেই। আমি যেমন আপনার কুমিল্লা নির্বাচনের কথা বলা হয়েছে, এখন আমি নির্বাচন কমিশনের কথা যদি বলি, প্রথম থেকে নির্বাচন কমিশন সম্বন্ধেই বিএনপির বেশ নেতিবাচক বক্তব্য ছিল। এই সমস্ত বক্তব্যের পরে যখন কুমিল্লা নির্বাচন হলো, সেখানে এখন বলা হলো যে এটা সরকারের একটি লোক দেখানো নির্বাচন কমিশন দিয়েই করানো হয়েছে। আবার এখন আমরা লক্ষ্য করছি যে নির্বাচন কমিশনের সাথে বিএনপি আবার একটা ভালো যোগাযোগ রক্ষা করছে। এই সমস্ত সব কিছু মিলিয়ে আপনার এটা একটা আপেক্ষিক বিষয়। এটা আপনি একেবারে হঠাৎ করে এটার ব্যারোমিটারগুলা, ক্রাইটেরিয়াগুলো এখনও কারো কাছে সুনির্দিষ্টভাবে কেউ ঘোষণা করেন নাই। লেভেল প্লেইং ফিল্ড আমরা চেয়েছি, এবং বিভিন্ন সময় এই কথাগুলো আমরাও বলেছি এবং আমাদের প্রতিপক্ষরাও বলেছে, এবং এর মধ্যে দিয়ে আমরা নির্বাচন করেছি, এবং সেই নির্বাচনের ফলাফল সম্বন্ধে কখনো কখনো গ্রহণযোগ্যতা সারা বিশ্ববাসী দিয়েছে, কেউ কেউ আবার আমার অভ্যন্তরীণভাবে আমি গ্রহণযোগ্যতা পাইনি, অথবা আমার প্রতিপক্ষ কখনোই আমাকে আমি ইলেক্টেড হয়েছে এটা বলে নাই। আমি মনে করি নির্বাচনকালীন সময় নির্বাচন কমিশন এম্পাওয়ার্ড থাকে। আচ্ছা, আর সরকারের সেখানে যে সমস্ত দায়িত্বগুলো আছে, সরকার সেগুলো করতে বাধ্য এবং সরকার করবে। কিন্তু এখানে আরেকটি কথা, আপনি নির্বাচন করবেন, ইট ইজ এ ডেমোক্রেটিক প্রসেস। আপনি এই প্রসেসটা এমন কোনো ছিদ্রপথ তৈরি করাটা ঠিক হবে না যাতে নাকি 111-এর মতন অথবা এরকম কোনো রকম অগণতান্ত্রিক সরকার আবার রাষ্ট্রীয় ক্ষমতায় এসে তার থাবা দেওয়ার সুযোগ নিতে পারে, নেওয়ার কোনো সুযোগ হয়। তো অতএব আমাদেরকে সব দিক বিবেচনা রেখেই আমাদেরকে কাজ করতে হবে। তো আমি মনে করি বিএনপিও এর মধ্যে দিয়ে তাদেরও আমার মনে হয় তারাও তাদের ত্রুটি বিচ্যুতি সহ বিভিন্ন বিষয় নিয়ে তারাও ভাবনা চিন্তা করেছে। যেমন বিএনপির কোনো ভিশন ছিল না, কিন্তু তারা এখন একটা ভিশন, তারা কিন্তু তাদের ভিশন ছিল, সেই ভিশন কিন্তু আজকে তারা তৈরি করেছে। সেখানে ত্রুটি বিচ্যুতি
গ্রহণযোগ্যতা অগ্রহণযোগ্যতা সেগুলো ভিন্ন কথা। কথা হলো যে একটা দল, রাজনৈতিক দল, যে দল বাংলাদেশ পরিচালনা করেছে দীর্ঘকাল পর্যন্ত, সেই দলের কোনো লক্ষ্য নাই, কোনো উদ্দেশ্য নাই, কোনো রকম তার কোনো মিশন নাই, তো এটা তো আসলে আমাদের কারোর জন্যই আসলে কোনো কল্যাণ করে। কিন্তু আপনার আওয়ামী লীগের মূল সুর নয়, আওয়ামী লীগের মূল সুর আওয়ামী লীগের সুরের কালেকটিভ সুর নিয়ে কিন্তু আমি মাহমুদুর রহমান করেন যে তারা নির্বাচনকালীন সহায়ক সরকারের রূপরেখা দেবেন, আপনারা সাথে সাথে বলবেন যে এরকম এখন কি দেবেন, এখন না দেওয়ার আগে আমি আগাম কোনো শিশু জন্ম হওয়ার আগে সে উন্মাদ হিসাবে জন্মগ্রহণ করবে এরকম একটি কথা বলাটা আমাকে কিন্তু অন্তত মানাবে না। তো এখন বিষয়টা হলো যে আগামী নির্বাচনের পূর্বে বিএনপি তাদের একটা রূপরেখা দিবে। আমি তো মনে করতে পারি যে এমন একটা রূপরেখা দিবে যেটা নাকি সরকারের কাছে গ্রহণযোগ্য মনে হতে পারে, দেশবাসীর কাছে গ্রহণযোগ্য মনে হতে পারে। যদি গ্রহণযোগ্য হয় তাহলে কেন সরকার আশাবাদী কথা থেকে একটা বিরতির থেকে এসে ব্যারিস্টার আন্দোলন রহমান বার্থ আপনার কাছে জিজ্ঞেস যে ঈদের পরে শোনা যাচ্ছে নির্বাচনকালীন সহায়ক সরকারের রূপরেখা আসলে কাজ হচ্ছে কিনা, এবং আপনারা কি জানেন, এবং আমি জানতে চাইবো যে আপনি মনে করেন কিনা যে এমন কোন রূপরেখা বিএনপির পক্ষে দেওয়া সম্ভব যেই রূপরেখা আসলে সরকারের কাছে গ্রহণযোগ্য হবে। দর্শক থাকুন রাজকাহনে, টেলিভিশনে, ফেসবুকে, ইউটিউবে। ফিরে এলাম রাজকাহনে, ব্যারিস্টার আন্দোলন রহমান পার্থ, আপনার কাছে প্রশ্ন, নির্বাচনকালীন সহায়ক সরকারের রূপরেখা এখন আমরা শুনছি যে ঈদের পরে বেগম খালেদা জিয়া দেবেন, সে কাজের বিষয়ে আপনি কি জানেন, আর এমন কোন রূপরেখা দেওয়া বিএনপির পক্ষে সম্ভব কিনা? মাহমুদুর রহমান মান্না প্রশ্ন তুলেছেন যে যেই রূপরেখা দিলে আসলে তাজুল ইসলাম এমপি যেমন আশাবাদ ব্যক্ত করলেন যে সরকারের কাছে গ্রহণযোগ্য হবে, সরকারের কাছে গ্রহণযোগ্য রূপরেখা দেওয়া সম্ভব কিনা? ধন্যবাদ। আমি আগে তাজুল ভাই দুইটা কথা একটু আমি বলবো। একটা হলো কুমিল্লার যে নির্বাচন নিয়ে আপনি কথা বলেছেন যে আমরা জিতেছি, আসলে জেতা হারা কিন্তু ঠিক করে না লেভেল প্লেইং ফিল্ডের ব্যাপারটা, রেজাল্ট কিন্তু ডিসাইসিভ না, এখানে প্রসিজারটা হলো বড় কথা। কারণ এমন অনেক সিট আছে যেখানে আমার 50,000 ডিফারেন্স হবে, আমি 20,000-এ জিতেছি। সো ওইটা একদমই ব্যাপার না যে কে জিতলো কে হারলো। দ্বিতীয় কথা হলো ভাই বললেন যে বিএনপির ভিশন নিয়ে কথা বললেন, যে বিএনপির আগে কোনো ভিশন ছিল না। আসলে এই কথাটা একদম, বিএনপি অনেক বড় একটা রাজনৈতিক দল, 3 বার ক্ষমতায় এসেছে, কেন ভিশন থাকবে না? ভিশনের কালচারটা আপনি জানেন, পলিটিক্যাল অনেক কালচার চেঞ্জ হয়েছে, কালচারটা অ্যাকচুয়ালি আফটার 2006-2007 আরম্ভ হয়েছে। তো সুতরাং কালচারের সাথে পলিটিক্যাল পার্টি শুড অ্যাডাপ্ট, এই সময়ের সাথে সাথে মানুষের। তো এই কথাটা বলা একদমই আমার মনে হয় যে বিএনপির মতো এত বড় একটা রাজনৈতিক দল যারা দেশ চালিয়েছে এতবার, যে কোনো ভিশন নাই। থার্ড, আপনি যে প্রশ্নটা আমাকে জিজ্ঞেস করলেন, সরকার মানলো কি না মানলো সেই ব্যাপারটা কিন্তু সেকেন্ডারি, জনগণ মানে নাকি সেটা সবচেয়ে বড় কথা। আমরা সরকার আউটরাইট রিজেক্টই করতে পারে, আমরা যদি ভালো বলি সেটাও রিজেক্ট করতে পারে, খারাপ বলি সেটা। আমাদের প্রশ্নটা হলো যে এতগুলি পৌরসভা নির্বাচন, ইউনিয়ন পরিষদ নির্বাচন, ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচন, মেম্বার নির্বাচন, সব নির্বাচনের পর দলীয় সরকারের অধীনে নির্বাচন হতে পারে কিনা, কিংবা আমরা যেই প্রপোজাল দিব সেটা নিয়ে আলাপ হতে পারে, সুশীল সমাজ আলাপ হতে পারে, সবাই কথা বলতে পারে, জনগণের কাছে অ্যাকসেপ্টেড নাকি বা অ্যাকসেপ্টেবল নাকি। যদি হয়, আমি শিওর আওয়ামী লীগ যদি প্রথমেও রিজেক্ট করে, আওয়ামী লীগ উইল স্টার্ট কনসিডারিং। এখানে একটা ব্যাপার খুব ইম্পর্টেন্ট ধরা, গত নির্বাচনের সময় আপনার জন্য মনে আছে এক্স্যাক্টলি টু পিক আপ দ্য কোড, এক চুলো নড়বো না, মনে আছে? একটা কথা ছিল, আমরা বলেছিলাম মানে এক চুলো নড়বো না, বাট পরে কিন্তু নড় হয়, জাতীয় সরকারের কনসেপ্ট ওয়াজ দেয়ার, যেটা আপনি যদি খুব মোটা দাগে দেখেন সংবিধানের সাথে সাংঘর্ষিক। এরকম আপনি আপনার জোটের ভেতরে এক চুলো নড়বার প্রবণতা দেখছেন কিনা এখন? আমি যদি আপনার জোটের কথা বলি, আমি আপনার যে কথাটা বলছি, নেগোসিয়েশন যখন ফাইনাল পজিশনে যাবে, এটা তো আর্ট অফ নেগোসিয়েশন, তখন আপনি বলবেন যদি আওয়ামী লীগ কামস আপ জান আমরা এটা মানি না, দে হ্যাভ টু কাম আপ উইথ সামথিং। এটা তো বললে হবে না আমরা মানি না, এটাই হবে। মেবি ওইটা কতখানি রিজনেবল, যদি আমরা না মানি জনগণ আমাদেরকে প্রত্যাখ্যান করবে, যে না আমার মনে হয় এই মুহূর্তে বিএনপি এই স্পেসটা দেওয়া উচিত, হোয়াটএভার আওয়ামী লীগ ইজ সেইং মেক সেন্স। এটাই পলিটিক্স, এটাই লাস্ট মুহূর্তে বাংলাদেশের মতো দেশে, ইটস নট ওয়েস্টার্ন কান্ট্রি যে আগে থেকে সব দেয়া থাকবে, আগে এই থাকবে। মাহমুদুর রহমান মান্না, আপনি মনে করেন কিনা যে বিএনপির পক্ষে এরকম একটি রূপরেখা দেওয়া সম্ভব ঈদের পরে, যে রূপরেখা আসলে সরকার কাছে গ্রহণযোগ্য হতে পারে? প্রথম কথা হচ্ছে, বিএনপি একটা ঘোষণাই দিয়েছে শেখ হাসিনাকে ক্ষমতায় রেখে কোনো গ্রহণযোগ্য নির্বাচন হতে পারে না। তো সেটা মানে আওয়ামী লীগের কাছে অ্যাকসেপ্টেবল হয়তো প্রশ্নই আসে না। এখন বিএনপি যদি মনে করে যে না ওইটা বাদ দিয়ে দেবো, তার সাথে বেটার কিছু দিতে পারবো, পলিটিক্স আসলে এইসব শিফট চলে না।
আপনি একটা পলিসি ডিক্লেয়ার করলেন, তাহলে পলিসি থেকে 180 ডিগ্রি চলে গেলে এটা হয় না। এমন হলো যে আপনি পলিসি দিয়েছেন, তারপরে এটা একটা ইন্টারাকশন হয়েছে অন্যান্য ফোর্সের সাথে, সোশ্যাল ফোর্সের সাথে, তারপরে এটা মানে নেসেসিটি দেখা দিয়েছে ওইটা অ্যাডজাস্ট করা, তখন হতে পারে। আপনি অলরেডি একটা চরম অবস্থান দেখেন। চরম অবস্থান দেখি এই অর্থে যে যেহেতু তারা বলছে যে শেখ হাসিনাকে রেখে হবে না, তাহলে তারা শেখ হাসিনা সব প্রপোজাল দিতে পারে, আমি এটা মনে করছি না। তারপরের বিষয় হচ্ছে যে ধরেন যদি শেখ হাসিনাকে রেখে করবার কোনো পদ্ধতি অন্য কেউ বলেন, তারপরে সেখানে আছে যে কতখানি কিরকম করে পাওয়ার ব্যালেন্স হবে। এই টোটাল বিষয়টাতে এখন পর্যন্ত আমি মিটিং পয়েন্ট দেখি না, নেই যে তা বলছি না, কিন্তু সমস্যা হচ্ছে যে আমি মনে করি ধরেন আমাদের এক্সপিরিয়েন্সটা খারাপ এই জন্যে যে আমি টোটালি আপনাকে উপেক্ষা করে নির্বাচন করেছি একবার, আর একবার কি করতেও পারি যদি দেখি যে আমার এক্সিস্টেন্সের প্রশ্ন বলেছে যে কাউকে তারা ডেকে আনবে না, তাহলে সেই জন্য বলছি যে এটা এরকম কোনো মানে ভালো সংবাদ আমাদের কাছে দিচ্ছে না, আমাদের আরো বেশি কেয়ারফুল হওয়া দরকার। আমি এইটা আবার বলছি, আরো বেশি পজিটিভ অ্যাটিটিউড থাকা দরকার, আরো বেশি পারসিউ করা দরকার, এগুলো সব ঠিক, কিন্তু পারসিউ যদি করতে না পারেন তখন কি করবেন, সেরকম সিচুয়েশনকে আমি উড়িয়ে দিচ্ছি না। তাজুল ইসলাম এমপি, আপনার কাছে জিজ্ঞেস করব যে এই পারসু করার কোনো স্পেস বা সুযোগ সরকার রাখছে কিনা আসলে? না, সরকার তো নির্বাচন পদ্ধতি সম্বন্ধে আমাদের সংবিধান, নির্বাচন কমিশনের যে সমস্ত আপনার ম্যানুয়াল, সেগুলোতে সবগুলোতে তো ইট ইজ ওপেন টু দ্য পিপল। এখন সেখানে যদি আপনার কোনো বিষয় যদি কোনো রকম রিজার্ভেশন থাকে, সে ব্যাপারে আপনি কথা বলতে পারেন। এখন এটা শুধু আপনার জন্য গ্রহণযোগ্য, আপনার জন্য সুবিধাজনক একটি ব্যবস্থাপনা তো বাংলাদেশে করা যাবে। আমি একটি কথা বলি, আজকে এটা নতুন করে নয়, এই দীর্ঘ স্বাধীনতার এতদিন পর থেকে আমাদের সামরিক শাসকরা এসেছে, এরপর বিভিন্ন নির্বাচন পদ্ধতি সহ বিভিন্ন পদ্ধতি নিয়ে আমরা আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, সোশ্যাল ইন্টারাকশন হয়েছে, তারপরে যে সিভিল সোসাইটি এবং ইন্টেলেকচুয়াল লেভেলে বহু রকম ইন্টারাকশনের পরে আমরা কেয়ারটেকার গভর্নমেন্টের প্র্যাকটিস এক্সারসাইজ করেছি। সবগুলাই শেষ পর্যন্ত এগুলো সবগুলো আমাদের জন্য বিটার হওয়ার পরে আমরা কিন্তু আবার ফিরে আসলাম একটা জায়গায়, সেটা হলো যে এখন যেটা আছে সেটা হলো যে আবার বিএনপির কাছে সেটা এখন আবার গ্রহণযোগ্য নয়। কারণ এটা যেমন আমি যদি আবার পিছনে চলে যাই তখন আবার লম্বা কথা এসে যাবে। যেমন তত্ত্বাবধায়ক সরকারের জন্য তো আওয়ামী লীগও আন্দোলন করেছে, এবং সেই আন্দোলনের পরে এই তত্ত্বাবধায়ক সরকারের যেই আপনার যে তিক্ত অভিজ্ঞতাটা, সেটা বিএনপিও ভোগ করেছে, আওয়ামী লীগও ভোগ করেছে, এবং ভোগ করানোর জন্য মুখ্য ভূমিকাটা আমরা যদি দায়ী করি তাহলে বিএনপি করেছেন। তার ওনারা কেয়ারটেকার গভর্নমেন্টের কনসেপ্টটাকে ওনাকে অ্যাবিউজ করার চেষ্টা করেছেন। তো এগুলার পর দিয়ে এখন আজকে যেটা আসছে, এটা শেষ পর্যন্ত বুঝা গেল যে না, এই পদ্ধতির বাইরে আর কোনো পদ্ধতি গেলে আমাদের জন্য আসলে কোনো সংকট সৃষ্টি হতে পারে। অতএব কোনো সংকট না সৃষ্টি করার জন্য একটি দায়বদ্ধতা মাহমুদুর রহমান, আমি এখানে না কে কোন জায়গায় আছে এটা আমার বিষয় না। বিষয়টা হলো যে কি গভর্নমেন্ট ইজ ইন পাওয়ার, এবং এই গভর্নমেন্টের একটা রেসপন্সিবিলিটি ক্যান নট বিন ইগনোরড যে আমি আমার দেশকে একটা সংকটের মধ্যে ফেলে দেব। সংকটে ফেলে দেওয়ার জন্য আমি দায়িত্ব নিতে পারি না, যেহেতু আমি দায়িত্বে আছি। অতএব কোনো দল যদি মনে করেন যে তাদের সেখানের মধ্যে তাদের নির্বাচনী অথবা কোনো কর্মসূচির ব্যাপারে তাদের কাছে অপছন্দনীয় কোনো কিছু থাকে, তাহলে সেই বিষয়গুলো নিয়ে তারা সেখানে সেগুলোকে তারা ডিস্টিং করতে পারেন, এবং সেগুলো নিয়ে কথা বলা যেতেই পারে। এবং কথা হলো যে এরকম কি কোনো সুনির্দিষ্টভাবে ওনারা যেগুলো বলছেন আবার আপনার কাছে ভালো মনে হইতেছে, আপনার সুবিধা হবে, এই জন্য তো একটা নির্বাচন পদ্ধতির পরিবর্তন আসবে না। আমি মনে করি আমি মনে করি যে নির্বাচন পদ্ধতি বর্তমানে যেটা নাকি আমরা অনুসরণ করার জন্য বিদ্যমান আছে, আমাদের দৃষ্টিতে সেটা ঠিকই আছে, এবং সেখান থেকে পরিবর্তনের এখন পর্যন্ত কোনো আমার মনে হয় না কোনো সাইড আছে। এই পরিস্থিতিতে তাজুল ইসলাম এমপি যেটা বলছেন আসলে সেটাই আওয়ামী লীগের নেতৃবৃন্দ বলে আসছেন যে যেরকম আছে সেই নিয়মেই করতে হবে। সেখানে আপনারা যে একটা চরমপন্থী অবস্থান থেকে, মানে চরম অবস্থান থেকে শুরু করলেন, যে চরমপন্থী ভুল শব্দ ব্যবহার করলাম, চরম অবস্থান থেকে শুরু করলেন যে প্রধানমন্ত্রীর অধীনে নির্বাচন নয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে নির্বাচন নয়, নির্বাচনকালীন সহায়ক সরকারের কথা বলছেন। সেই জায়গা থেকে শুরু করলে যদি না মানে সরকার কি করবেন, মানে সেগুলো আপনাদের কৌশল আছে কিনা? তো দেখতে হবে সহায়ক সরকারটা কি আসে, কতখানি গ্রহণযোগ্য হয় সহায়ক সরকারটা।
আমরা আমাদের এক্সপিরিয়েন্স থেকে, বাংলাদেশের মানুষের এক্সপিরিয়েন্স থেকে বলছি যে কোনো দলীয় সরকারের অধীনে আমাদের দেশে ডেমোক্রেসি এত ম্যাচিউরড হয়নি। আমরা ক্ষমতা শান্তিপূর্ণভাবে হস্তান্তর প্রক্রিয়া বিশ্বাস করি না, এটা বাস্তব, এটা আমরা আগেও দেখে আসছি। যার কারণে তত্ত্বাবধায়ক ছিল, আর তত্ত্বাবধায়ক যখন ভাই যেটা বলেন তত্ত্বাবধায়ক নাকি ইন্টারফেয়ার হয়েছে বা যা যা হয়েছে, ডেফিনেটলি এটা এখানে বসে বলার কিছু নেই। হ্যাঁ, তো আজকে এটাও সত্য কথা যে আওয়ামী লীগের অধীনে যে আমরা নির্বাচন করব, আওয়ামী লীগের বিগত নির্বাচনগুলিতে জনগণ দেখেছে বাচ্চা ছেলে ভোট দিয়েছে, কেউ 10টা ভোট দিয়েছে, সেন্টার খালি, তারপর বলা হয়েছে এত % ভোট পড়েছে। তো আমরা একটা ফর্মুলা দিব, বাট আপনি যেটাকে মনে করেন যে আমরা খুব রিজিড, এটা ছাড়া হবে না, আমি আপনাকে বারবার বলি আওয়ামী লীগ ইজ এ ভেরি ম্যাচিউরড পলিটিক্যাল পার্টি, বিএনপি ইজ এ ভেরি ম্যাচিউরড পলিটিক্যাল পার্টি। আপনি যখন সময় হবে আপনি তখন রেজাল্ট দেখতে পাবেন, আমি আজকে বসে আপনি পাবেন না। প্লাস আপনি আরেকটা পয়েন্ট যেখানে আছে, অনেক এক্সটার্নাল ইন্টারনাল ফোর্স কিন্তু আছে যাদের একটা প্রেশার কিন্তু থাকে। আপনি দেখেন আজকে ভারত যে সময় গতবার যেই ভূমিকাটা পালন করেছিল, আজকে ভারতের যে অবস্থান, আজকে যে পত্রিকা আছে যে বাংলাদেশের ইন্টারনাল ব্যাপারে ওনারা ইন্টারফেয়ার করবেন না, এবং দ্যাট শোজ যে ইন্ডিপেন্ডেন্সটা আরো বাড়ছে। এবং আমি মনে করি যেহেতু আওয়ামী লীগ সরকার, আওয়ামী লীগ আগামীবার একটা ইনক্লুসিভ নির্বাচন গণতন্ত্রের জন্য করার, আওয়ামী লীগ মুখে যতই বলুক যে কেয়ার করে না, বাট আমার মনে হয় সাম পয়েন্ট এইটা যদি আওয়ামী লীগ না করে, অলরেডি 5ই জানুয়ারি নির্বাচনের যে স্টিগমা, 5ই জানুয়ারি নির্বাচনে যোগ না দিয়ে আপনি যদি আপনার ব্যক্তিগত অভিজ্ঞতা বলেন। রাশিদুল আকবর নামে আমাদের একজন দর্শক ফোন করেছেন যে এনাফ লেভেল প্লেইং ফিল্ড আছে, বিএনপি যে ট্যাকটিক্সে ভুল ছিল সেটা বুঝতে পেরেছে কিনা। আপনাকে যদি আমি জিজ্ঞেস করি যে আপনি সংসদে ক্ষুরধার বক্তৃতা দিতেন, আপনার সেই বক্তব্য ইউটিউবে ভাইরাল হতো, আপনি সেই জায়গাগুলো থেকে 5ই জানুয়ারি নির্বাচনে যোগ না দিয়ে, এই সংসদে যোগ না দিয়ে বা যোগ না দেওয়ার সুযোগ না নিয়ে কি লাভ হয়েছে? না দেখুন, এখানে পার্সোনাল আমার কি গেইন বা আমার বক্তব্য কি সেটা বড় কথা না। আমাদের মেসেজটা ছিল যে আওয়ামী লীগের অধীনে সুষ্ঠু নির্বাচন হয় না। এবং আমার ভাই যেটা জিজ্ঞেস করলো ট্যাকটিক্যাল ভুল, পলিটিক্সে দের ইজ নাথিং কল রাইট এন্ড রং, ভুল ঠিক, আপনার সিদ্ধান্ত রাজনৈতিক কি সেটাই বড় কথা। আমরা জাতির কাছে প্রমাণ করতে পেরেছি যে বাংলাদেশে আমি মনে করি কোন দলের অধীনেই ওই মাইন্ডসেট হয়নি যে একটা সুষ্ঠু নির্বাচন হতে পারে। সো এই মেসেজ আমাদের কাছে ক্লিয়ার। মাহমুদুর রহমান মান্নার শেষ মন্তব্য, রোড ম্যাপ আছে, স্পেস কই, এই নিয়ে আলোচনা করছিলাম তো, রোড ম্যাপ এবং স্পেস দুটোই প্রয়োজন হবে কিনা নির্বাচনের জন্য? এখানে একদম লেটেস্ট একটা কথা বলি, যেটা তাজউল ইসলাম সাহেব বলেছেন যে যা আছে এটাই, কারো যদি ডিসকমফোর্ট থাকে তাহলে উনি বলবেন যে এই সমস্যা আছে। বিএনপি বহুবার বলেছে আমরা কথা বলতে চাই আপনাদের সঙ্গে, তারা বলেছে না সংলাপের দরকার নাই। তাহলে উনি যেটা বলছেন তার পার্টির পজিশন কিন্তু তা না। কাজেই যতই আন্দাজ রহমান পার্থ বলুক হি ইজ ট্রাইং টু বি অপটিমিস্টিক, এইরকম কোনো সিগন্যাল নাই। তার মানে কি কিছুই হবে না তা আমি বলছি না, কোনো বিশেষ সিচুয়েশন ডেভেলপ করতেই পারে, সেটা যথাযথ অপেক্ষা করতে হবে। যেরকম ভাবেই হোক না কেন, পার্থর কথা যদি আমি ধরি তাহলে ধরতে হবে যে 20 দল আন্দোলনের মধ্যে দিয়ে দাবি আদায়ের কথা কিছু ভাবছি না। ওয়েট এন্ড সি, ইট ইজ নেগোসিয়েশন। একদম শেষ মন্তব্য 30 সেকেন্ডে। দর্শক আপনাকে প্রশ্ন করেছে যে আওয়ামী লীগ সহায়ক সরকারের অধীনে নির্বাচন দিলে তাদের কি অবস্থা হবে, সেটা ভেবেই, মোহাম্মদ জিয়াউর রহমান লিখছেন, সেটা ভেবেই আপনারা সহায়ক সরকারের বিরোধী কিনা? সহায়ক সরকারের কোনো কনসেপ্ট তো এখন পর্যন্ত তারাও প্লট করেন নাই। আর ডায়ালগের কথা মাহমুদুর রহমান সাহেব বলেছেন, মান্না ভাই যে কথাটা বললেন, এখন ডায়ালগ আমি যে কথাটা এখন বললাম সে বিষয়টা হলো যে বিএনপির অপছন্দের জায়গাগুলা, কারণ আমরা তো এটা তো আপনার নেগোসিয়েশনের কথা, অথবা আপনি মনে করেন যে এখন তো আপনি কোনো একটা জায়গাকে ডিস্টিংক্ট করেন, এই সুনির্দিষ্ট জায়গাটাকে গ্র্যাভিটি অফ সেন্টার পয়েন্ট ঠিক করেন, তারপরে না কথা হইতে পারে। এখন আপনি কিছুই নেই আলোচনা করার মতন, আপনি প্রতিদিন আপনার সাথে বসে আলোচনা করব, কিসের আলোচনা হবে, কি কারণে আলোচনা হবে, আপনার কাছেই বিকল্প কোনো পন্থা অথবা পদ্ধতি। কারণ বিএনপি তো গত সংসদে ছিলেন, দেখা গেছে যে তত্ত্বাবধায়ক সরকারের পরিবর্তনের যে কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট আসছিল তখন বিএনপিকে বারবার কাউন্টার প্রপোজাল নিয়ে আসতে বলা হয়েছে, কিন্তু সেদিন বিএনপি কোনো কাউন্টার প্রপোজাল নিয়ে আসতে পারে না। এবং যে সমস্ত কথাবার্তা নিয়ে আসছেন সেই সমস্ত কথাগুলোর কোনো রকম গুরুত্ব পার্লামেন্টে ওনারা আবার অস্বীকার করলেন, কোনো গুরুত্ব সারা সেখানে পেলেন না। আমার সময় শেষ। দর্শক আপাতত বিদায়। রাজকাহন থেকে আগামীকাল রাত 10টা পর্যন্ত সব খবরে খুঁজতে থাকুন রাজনীতি, তারপর রাত 10টা থেকে 12টা আপনার বিশ্লেষণের সঙ্গে মেলাবো আমার বিশ্লেষণ, তৈরি হবে নতুন রাজকাহন। থাকুন ডিবিসির সঙ্গে।